শান্ত আর লাজুক স্বভাবের একজন মহিলা জয়া, যার সংসারটা ভালোই ছিল। হাজব্যান্ডের টাকাও ছিল, ভালো চাকরি ছিল, গাড়িও ছিল। অন্যদিকে এক মেয়েকে নিয়ে তার ভরা সংসার। কিন্তু এই সংসারেই জয়ার কেমন জানি মনই বসছিল না, কারণ এই সংসারে জয়ার সম্মান এতটুকুও নেই। তার হাজব্যান্ড তাকে রাস্তাঘাটে, পাবলিক প্লেসে মেহমানদের সামনে বিশ্রী গালি দিয়ে তাকে অপমান করে। অন্যদিকে মেয়েও তাকে অপমান করে, কারণ জয়া অতটাই স্মার্ট নয়, এত বেশি ইংরেজি পারত না। অন্যদিকে শাশুড়ি তাকে পাগল বলে। আর একটা সময় বাবার বাড়ির লোকেরাও সেটা বিশ্বাস করে জয়াকে নিয়ে যায় পাগলা গারদে, পাগলের চিকিৎসকের কাছে। আর এতেই একটা সময় শান্ত স্বভাবের মেয়ে জয়া বেঁকে বসে আর তার হাজব্যান্ডকে ডিভোর্স দিতে চায়। আর এতে তার বাবার বাড়ির কেউ জয়ার পাশেই ছিল না, শুধুমাত্র তার বৌদি ছাড়া। এমন পরিস্থিতিতে জয়ার বড় বোনের মতো বন্ধু মৌ তাকে সাপোর্ট করে এবং সে একজন লয়ারের সাথে তার পরিচয় করিয়ে দেয়। আর সেই লয়ারই হয়ে ওঠে জয়ার খুব ভালো বন্ধু। সেই লয়ার সূর্য জয়াকে জীবনে অনেক কিছু শেখায়, কিভাবে বাঁচতে হয় নিজের মতো করে, কিভাবে নিজের অধিকার আদায় করে নিতে হয়, এই সব কিছুই শেখায়। এদিকে ডিভোর্সের কেসটা কোর্টে চলছিল। অন্যদিকে মৌ, জয়া এবং সূর্য তারা তিনজন মিলে ঘোরার প্ল্যান করে, কিন্তু হঠাৎ করে একটা কাজের জন্য মৌ সেখান থেকে চলে আসে। বাকি থাকে সূর্য এবং জয়া। তারা তাদের সময়টা পার করছিল। একদিন রাতের বেলা জয়া এবং সূর্য গান গাইছিল, কিন্তু হঠাৎ করেই জয়া দেখতে পায় সূর্যর হার্ট অ্যাটাক হয়ে সে সেখানেই পড়ে যায় আর সেখানেই মারা যায়। একটা বন্ধ রুমে লয়ার সূর্য মারা যায় জয়ের কাছে থেকে। এরপরে কি হয়েছিল, জয়ের কপালে আর কি কি লেখা ছিল, সেটাই দেখানো হবে আজকের গল্পে। তো আজ এক্সপ্লেন করতে যাচ্ছি 2024 সালে মুক্তি পাওয়া ওয়েব সিরিজ লজ্জা 2। লজ্জা ওয়েব সিরিজের প্রথম পার্টটা আমি প্রথমেই রিক্যাপ করে দিয়েছি, আর এখান থেকে দ্বিতীয় পর্ব শুরু হবে। হাই গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল ফিল্মের গল্প। এমন নতুন আর অসাধারণ সব মুভি আর ওয়েব সিরিজের এক্সপ্লেনেশন বাংলা দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ওয়েব সিরিজের শুরুতেই দেখা যায় রাতের বেলা দৌড়ে জয়া নিচে নামছে আর কয়েকটি দরজায় বারবার নক করে সাহায্যের জন্য চিৎকার করছিল। এরপরে কিছুক্ষণ আগের ঘটনা দেখানো হয়। রাত 3টা বাজে, যেখানে একটা রুমের ভেতরে সূর্য গিটার বাজাচ্ছিল আর জয়া গান করছিল। কিন্তু হঠাৎ করে একটু পরে জয়া পেছনে তাকিয়ে দেখে সূর্য নিচে পড়ে আছে আর তার বুকে চেপে ধরে রয়েছে। জয়া বুঝতে পারে সূর্যর হার্ট অ্যাটাক হয়েছে। সকালবেলাতেই জয়াকে থানায় নিয়ে আসা হয়। সেখানে পুলিশ অফিসার তাকে জিজ্ঞেস করে, এই সূর্য আপনার কি হয়? কিন্তু কোনো ঠিক উত্তর দিতে পারে না জয়া। এতে সেই পুলিশ অফিসার তাকে একটু বাজে ইঙ্গিতে কথা বলে, জয়ার ডিটেলস নিয়ে নেয়। এরপরে সেই পুলিশ অফিসার যখন জানতে পারে সূর্য একজন লয়ার ছিল আর সে জয়ার কেস লড়ছিল, সে তখন জয়াকে আরও বাজেভাবে টিস করে আর বলে, ভালো লোককে পটিয়েছিলেন, একজনকে ডিভোর্স দিবেন, অন্যজনকে বিয়ে করবেন, আর এইসব করতে আপনার একটা টাকাও খরচ হবে না, বুদ্ধিমতী মেয়ে আপনি। জয়া বলে, তার সাথে আমার কোনো সম্পর্ক ছিল না। এটা শুনে সেই পুলিশ অফিসার রেগে যায় আর বলে, যদি সম্পর্ক নাই থাকবে তাহলে একজন পরপুরুষের সাথে আপনি রাত কাটানোর জন্য বোলপুরে চলে আসলেন একটা হোটেলে, তার মানে কি আপনি কোনো কলগাল? এটা শুনে জয়া আরও চমকে যায়। এরপরে জয়া সেখানে একটি ফোন করতে চায় তার বন্ধুকে। এতে সেই পুলিশ অফিসার আরও মজা নেয় আর বলে, এখন তো ফোন করা যাবে না। পুলিশ অফিসার সান্নাল বলে, বাজে কথা রেখে বলুন কি সম্পর্ক ছিল আর কিভাবে মারা গেছে। ঠিক তখনই লয়ার মোহনলাল সেখানে চলে আসে আর বলে, এভাবে একজন ভদ্র মহিলাকে হ্যারাসমেন্ট করতে পারো না, তুমি তাকে ফোনটা দিয়ে দাও, অন্য একটা কেসের জন্য সেখানে এসেছিল। যখনই সে জয়ের এই অবস্থা দেখে তখন সে সান্নালকে বলে, মেয়েটিকে সাহায্য করো। আর এই মোহনলাল অনেক বড় মাপের একজন উকিল ছিল, যার ফলে পুলিশ অফিসার সান্নাল তার কথা কোনোভাবে ফেলতে পারেনি। এরপরে মোহনলাল জয়াকে বুঝিয়ে দেয় যে এখন সে একটা ফোন করুক, কিন্তু বাড়ি যেতে পারবে না, অনেক প্রসিজিওর রয়েছে, আর তার পক্ষে ভালো হয় একজন লয়ার তার জন্য ঠিক করে নেওয়া। তারপরে যদি সে কোনো বিপদে পড়ে আর এখানে হ্যারাসমেন্টের শিকার হয়, তাহলে মোহনলাল তার একটা কার্ড দিয়ে যায় এবং তাকে কল করতে বলে। আর অবশেষে সান্নাল মোহনলাল যাওয়ার পরে জয়াকে ফোনটা দিয়ে দেয়। জয়া ফোন করে তার বন্ধু মৌকে। সবকিছু শোনার পরে মৌ খুব দ্রুত থানায় চলে আসে। এদিকে পার্থকে দেখা যায় তার লয়ারের সাথে ঝগড়া করছিল, কারণ তার লয়ার কোনোভাবেই তার কেসটা পেরে উঠছিল না। এতে পার্থর সাথে এবং সেই লয়ারের সাথে অনেক বাজে রকম তর্ক বিতর্ক হয়। আর অবশেষে পার্থ বলে, আপনাকে দিয়ে আমি আর কেসটা লড়াবই না। সে সেখান থেকে চলে আসে। এদিকে দেখা যায় সূর্যর স্ত্রী স্নেহাকে মৌ আসার সময় কল করে আর বলে, তোমাকে একবার বোলপুরে আসতে হবে, একটা খারাপ সংবাদ আছে।
এদিকে জয়ার বাড়িতে জয়ার মা তার বৌদিকে জিজ্ঞেস করছিল যে জয়া কল করেছিল কিনা। তার বৌদি বলে, না, এখনো কল করেনি, আর ওকে থাকতে দিন। তখনই দেখা যায় জয়ার ছোট বোন তাকে নিয়ে বাজে কথা বলছে। আসলে জয়ার ছোট বোন কখনোই তাকে ভালো নজরে দেখত না, তার সাথে তার বনিবনা হতো না। এদিকে পুলিশ অফিসার সান্যাল কল করে পার্থাকে আর বলে, আপনাকে বোলপুর থানায় আসতে হবে। আপনার স্ত্রীকে একজন লয়ারের সাথে একটা লজে পাওয়া গেছে, আর বেচারা লয়ার মারা গেছে। এটা শুনে পার্থা আরও তেলে বেগুনে জ্বলে ওঠে এবং তার কলিগদের সামনে বলতে থাকে, তোমরা বলেছিলে না সেদিন যে একটা রেস্টুরেন্টের মধ্যে ওকে আমি বেশ্যা বলেছিলাম দেখে তোমাদের অনেক গায়ে লেগেছিল? এখন দেখো তার প্রমাণটা পেলে তোমরা। পার্থা আসলে সবসময় বাজে এবং বিশ্রী শব্দগুলো ব্যবহার করতে বেশি ভালোবাসে। এরপরে পার্থা কল করে জয়ের বড় ভাইকে এবং ইনিয়ে বিনিয়ে বানিয়ে বানিয়ে আরও সবকিছু বলতে থাকে, যেটা শুনে তাদের মুখ একেবারেই নিচু হয়ে যায়। সবাই ভাবতে থাকে জয়ার সাথে সূর্যর একটা অ্যাফেয়ার ছিল, যার ফলে তারা রাত কাটানোর জন্য বোলপুরের সেই লজে গিয়েছিল। এদিকে আসার সময় স্নেহা ভাবতে থাকে তার আর সূর্যর কি নিয়ে ঝগড়া হয়েছিল। আসলে স্নেহা প্রেগনেন্ট ছিল, কিন্তু অনেক বেশি মদ খেয়ে যেয়ে হঠাৎ করে পা পিছলে পড়ে যে তার মিসক্যারেজ হয়ে যায়, আর এটা সূর্য একবারেই মেনে নিতে পারেনি। সে এই বেবিটা চেয়েছিল। অন্যদিকে স্নেহা বলে, বেশ তো, যেটা হয়ে গেছে, আমরা আবার ট্রাই করব। আর আমি তো তোমাকে চাই, আমরা দুজনেই না হয় মানিয়ে গুছিয়ে থেকে নেব। কিন্তু সূর্য বলে, না, তার একটা বেবি অবশ্যই লাগবে। আর সেই দিন থেকে সূর্য আলাদা থাকার সিদ্ধান্ত নেয়। কিন্তু স্নেহা বলে, তোমার জীবনে যদি অন্য কেউ চলে আসে আমি সেটা মেনে নেব না, হতে দেব না, কারণ তুমি পুরোটাই আমার। সূর্য কোনো কিছু না বলে সেখান থেকে চলে আসে রেগে। এদিকে সান্যাল মৌ এবং জয়াকে তখনও থানায় বসিয়ে রেখেছিল। তখনই দেখা যায় জয়ার সূর্যের কথা মনে পড়ে। সেই দিন রাতের বেলা বোলপুরে তারা একা হাঁটছিল লজের ভেতরে। তখন সূর্য তাকে বলে, আপনি কোথায় কোথায় ঘুরতে গিয়েছেন? জয়া বলে, সে খুব কম জায়গায় ঘুরতে গিয়েছে। এটা শুনে সূর্য অবাক হয়ে যায়। সূর্য তখন বলে, জীবনে পাহাড় এবং সাগর না দেখা পর্যন্ত জীবন পূর্ণ হয় না, আমি আপনাকে দেখাবো। আর বোলপুর থেকে ফেরার পরে আমরা আবারও কেসটা নিয়ে স্টাডি করব। এদিকে তারা লাশটা দেখার জন্য মর্গে চলে আসে। মর্গের বাইরে বসেই সান্যাল মৌ এবং জয়ার স্টেটমেন্ট নিতে থাকে। মৌ বলতে থাকে, জয়া তার বাড়িতেই ছিল, কয়েকদিন ধরেই আছে। একদিন রাতে হঠাৎ করেই তারা গল্প করছিল। তখনই সূর্য ঠিক করলো যে তারা বোলপুর থেকে ঘুরে আসবে। আর সেই প্ল্যান অনুযায়ী আমরা বোলপুরে চলে আসি। কিন্তু সেখান থেকে আসার পরে হঠাৎ করেই আমার কল আসে যে আমার আঙ্কেল অনেক অসুস্থ, আর সে বাড়িতে একাই থাকতো। তাই আমার ইমিডিয়েটলি সেখান থেকে ফিরে আসতে হয়, যার ফলে বোলপুরের সেই লজটাতে মৌ এবং সূর্য একাই ছিল। আর তাদের দুজনের এই একসাথে থাকাটাকে সান্যাল বাজে ইঙ্গিত করে। মৌ একটু রেগে যায়। সান্যালও বলে, আপনারা নারী স্বাধীনতার নামে ফুর্তি করে বেড়াচ্ছেন আর বিভিন্নভাবে পুরুষদের হ্যারাস করছেন। আর জয়াকে সে বাজেভাবে অপমান করে সেখানে। পার্থ সেখানে চলে আসে। সান্যাল তাকে জিজ্ঞেস করলে পার্থ বলে, এরকম একটা মেয়ের এক্স হাজব্যান্ড হতেও আমার ঘৃণা লাগে। দেখা যায় সান্যাল সেখানে পার্থার হয়ে কথা বলতে থাকে। এর কিছুক্ষণ পরে স্নেহর সেখানে চলে আসে। সান্যাল জানতে চায় তাদের মধ্যে ডিভোর্স হয়েছিল কিনা। স্নেহা বলে, না, তারা সেপারেটেড থাকে, কিন্তু তাদের ডিভোর্স হয়নি। স্নেহা যখন সেখানে জানতে পারে যে বোলপুরের সূর্য মৌয়ের সাথে নয় বরং জয়ের সাথে ছিল, সে হতবাক হয়ে যায় আর সে জয়ের দিকে রেগে তাকিয়ে থাকে। অন্যদিকে সান্যাল বলতে থাকে, একজন ঘরের সুন্দরী বউ রেখে কিভাবে একটি মেয়ের সাথে এভাবে রাত কাটাতে পারে। এরপরেই সান্যাল সেই লজের ম্যানেজারকে জিজ্ঞাসাবাদ করে জানতে পারে মৌ তাদের যেটা বলেছে সেটা ঠিকই বলেছে। অর্থাৎ তারা তিনজন এসেছিল, দুটো রুম নিয়েছিল, মৌ এবং জয়া নামে একটি আর সূর্যর নামে একটি। কিন্তু মৌ সেখান থেকে চলে গেলে জয়া এবং সূর্যই সেখানে থেকে গিয়েছিল। এছাড়া সেই ম্যানেজার আর বলে তারা রাতের খাবারটা রেস্টুরেন্টে না খেয়ে একটা রুমের ভেতরেই দুজনে খেয়েছে। এটা শুনে মৌ একটু অবাক হয়ে যায়। এই কথা শুনে পার্থ সেখানে বিশ্রী ভাষায় সবার সামনে গালি দিয়ে বসে। অন্যদিকে এটে জয়ের ভাই প্রতিবাদ করে, কিন্তু তাতেও কোনো কাজ হয় না। ঠিক তখনই সেখানে স্নেহা বলে, আমি একজন লয়ার, আমি তাকে কিছু প্রশ্ন করতে চাই। এরপরে সে জয়াকে প্রশ্ন করতে শুরু করে। স্নেহা সেখানে জানতে পারে যে সূর্য রাত 3টে বাজে মারা গেছে। তখন সে তাকে জিজ্ঞেস করে, রাত 3টে বাজে সূর্য এবং তুমি একই রুমে কি করছিলে? জয়া বলে, সে গিটার বাজাচ্ছিল, আমি গান গাইছিলাম। এটা শুনে স্নেহা আরও অবাক হয়ে যায়। রাত 3টা বাজে সূর্য তোমার জন্য গিটার বাজাচ্ছিল? এছাড়া স্নেহা এই গিটার বাজানো আর গান গাওয়ার কথাটা একেবারেই বিশ্বাস করে না, বরং সে জয়ের সাথে রাগারাগি করে। সেখানে স্নেহ জয়াকে পতিতা, বেশ্যা এসব বলে গালি দিতে শুরু করে। এদিকে নিউজে এই সংবাদটা প্রচার করছিল। পার্থার মা সেটা টিভিতে বসে দেখছিল। ঠিক তখনই পার্থার মেয়ে সেখানে চলে আসে। পার্থার মা এটা দেখে সাথে সাথে টিভিটা বন্ধ করে দেয়। মেয়েটি সেখানে জোর করে রিমোট নিয়ে টিভি অন করে ফেলে এবং সংবাদটা শুনতে পায়। এতে সে আরও কষ্ট পায়।
এরপরে রাতের বেলা পার্থা এবং স্নেহা একসাথে কথা বলতে থাকে। দুজনেই দুজনের সাথে একমত ছিল যে সূর্য এবং জয়ের একটা অ্যাফেয়ার ছিল, আর এই জন্য তারা রাত কাটানোর জন্যই এখানে এসেছিল। এদিকে মৌ আর জয়া রুমে বসে কথা বলছিল। মৌ তাকে কিছু খেয়ে নিতে বলে, কিন্তু জয়া বলে সে কিছুই খাবে না। মৌ বলে, আমার একটাই কথা মাথায় আসছে না, তোমরা দুজন একসাথে একই রুমে খেতে গেলে কেন? জয়া বলে, আমি জানি, আর কেউ বিশ্বাস করুক বা না করুক, তুমি তো আমাকে বিশ্বাস করবে। মৌ বলে, আমি তোমাকে বিশ্বাস করি, কিন্তু এখানে দুইজন বিবাহিত নারী পুরুষ একই রুমে ছিল রাত ৩টা অবধি, সমস্ত প্রশ্ন করবেই। তাই আমি একবার প্রশ্ন করলাম, কিছু মনে করো না, আমি তোমাকে সবসময় সাপোর্ট করি। মৌ বলে, সূর্য আমাকে বলেছিল ওর তোকে ভালো লাগে, সেই হিসেবেই বলছি, আমি তোকে জাজ করছি না। আমি তো এখন আর সূর্যকে জিজ্ঞেস করতে পারছি না, তাই তোকেই জিজ্ঞেস করছি, গতকাল রাতে কি তোদের মধ্যে কিছু হয়েছিল? জয় বলে, না, কিছুই হয়নি। এদিকে স্নেহাকে দেখা যায় তার অ্যাসিস্ট্যান্টকে কল করে বলে, জয়া সিনহার ডিভোর্স কেসটা সব ডিটেলস আমার চাই। সকালবেলা জয়া কল্পনা করতে থাকে সেই দিন রাতের বেলা কিভাবে সূর্য তাকে জীবনের প্রত্যেকটা পদক্ষেপ কিভাবে চলতে হবে সেই সব কিছু শিখিয়েছিল। সেই কথা মনে করে জয়া কাঁদতে থাকে। তখনই তার ভাবি চুরিনী সেখানে চলে আসে। জয়া বলে, আর কেউ বিশ্বাস না করুক, তুমি তো আমাকে বিশ্বাস করবে। চুরিনী বলে, এতদিন তোমাকে চোখ বন্ধ করে আমি বিশ্বাস করতাম, তোমার ভাইয়ের এগেনস্টে যেয়ে আমি তোমাকে সাপোর্ট করেছি, কিন্তু গতকালকের ঘটনা শোনার পরে আমি আর তোমাকে বিশ্বাস করতে পারছি না। দেখা যায় জয়ার ছোট্ট মেয়েটিকেও তার সহপাঠীরা তার মায়ের কথা জিজ্ঞেস করে, এতে মেয়েটি রেগে যায়, সেখান থেকে চলে আসে। ছোট্ট মেয়েটি তার মায়ের খোঁজ নেয়ার জন্য বারবার তার বাবা পার্থকে কল করছিল, কিন্তু সে ছিল তখন সূর্যর দেহান্তের জায়গায়, তাই সে ফোনটা আর ধরে না। সবকিছু শেষ হয়ে যাওয়ার পরে পার্থ সেখানে স্নেহার সাথে কথা বলে এবং তার একটা ভিজিটিং কার্ড নিয়ে সে সেখান থেকে চলে আসে। জয়ের দাদা বৌদি যখন সেখান থেকে চলে আসবে তখন তার বৌদি তাকে বলে, জয় আমাদের সাথে যাবে না? জয়ের দাদা বলে, সে এখানে একাই এসেছিল আর একাই যেতে পারবে। তারাও সেখান থেকে চলে যায়। সব কাজ শেষ করার সময় স্নেহা শুধু সূর্যের কথাই ভাবছিল, অন্যদিকে জয়ও সূর্যের কথা ভাবছিল, কিভাবে তাকে অন্ধকারে পথ চলা শিখিয়েছে সূর্য। এদিকে সেখান থেকে আসার সময় মৌ জয়াকে বলতে থাকে, মোহনলাল অনেক বড় একজন লয়ার, আমি তার কথা শুনেছি অনেকবার, যেহেতু সে নিজেই তোমাকে কার্ডটা দিয়েছে, আমাদের তার কাছে যাওয়া উচিত। এদিকে শ্রুতি রেগে স্কুল থেকে বাড়ি ফেরে, আর বাড়ি ফেরার পরে সে তার দাদির সাথে ঝগড়া করতে থাকে, এমনকি নিজের টিফিন না খেয়ে বাড়িতে এনে সেটা ফেলে দেয় আর বলে, খাবারে মিষ্টি কেন দিয়েছ? তুমি জানো আমি খাবারে মিষ্টি খাই না। তখন তার দাদু বলে, তুমি তো জানো তরকারিতে একটু মিষ্টি দিতেই হয়। শ্রুতি তখন বলে, মিষ্টি দেওয়ার আগে মা আমার জন্য উঠিয়ে রাখতো, তোমরা কেন সেটা করনি? এতে তার দাদি আরও রেগে যায় এবং শ্রুতিকে একটা চর মেরে বসে। এদিকে জয়ের ছোট বোন এবং তার মা আবারও একসাথে বসে কথা বলছিল। জয়ের ছোট বোন আবারও জয়াকে বাজেভাবে কথা বলছিল। তখনই জয়ের মাকে জয়ের ছোট বোন একটি ছবি দেখায়, যেখানে একদিন সূর্য জয়াকে বাড়িতে নামিয়ে দিয়ে গিয়েছিল আর সেটা লুকিয়ে ছবি তুলে রেখেছিল সে। এটা দেখে ভয় পেয়ে যায় আর জয়ের মা বলে, এই ছবিটা কাউকে দেখিও না। এদিকে স্নেহা তার লয়ারের সাথে জয়ের কেসটা নিয়ে ডিটেলসে আলোচনা করে এবং সব ডিটেলস জেনে নেয়। এদিকে রাতের বেলা পার্থা এবং তার মা সেই বিষয়টা নিয়েই কথা বলছিল। দেখা যায় পার্থা রেগে গিয়ে সেখানেও বিশ্রী ভাষা ব্যবহার করে, যেটা তার মা তাকে সাবধান করে দেয়। এদিকে স্নেহার লয়ার স্নেহাকে জিজ্ঞেস করে, ম্যাম এই কেসটা তো আমাদের না, তাহলে কেন এটা আমরা স্টাডি করছি? স্নেহা বলে, আমাদের না, কিন্তু খুব শীঘ্রই এটা আমাদের হতে চলেছে। এদিকে জয়া যখন তার বাড়ি ফেরে তার বাড়ির সবাই খেতে বসেছিল। জয়া সেখানে আসতেই তারা তেমন তাকে কোনো প্রশ্ন করে না, শুধু খাবার খেতে বলে, কিন্তু জয়া বলে সে খাবে না। আর তখনই তার ছোট বোন তার দাদা তাকে বিভিন্ন কথা শুনিয়ে দেয়। অন্যদিকে জয়ার মা এবং তার ভাবি একটা প্রতিবাদও তারা করতে পারে না। জয়াও কিছু বলতে পারে না, শুধু একটা কথাই বলে, আমার কোনো অ্যাফেয়ার ছিল না। জয়ের দাদা তাকে কিছু কথা শুনিয়ে দেয় আর বলে, আমার বাড়িতে থাকতে গেলে তোমার কিছু নিয়মকানুন মেনে চলতে হবে। জয়া বলে, এটা তোমার বাড়ি, আমার বাড়ি নয়। আর কোনো কথা না বলে সেখান থেকে সে চলে যায় তার বাবার রুমে। আর রাতের বেলা সে প্রচুর কাঁদতে থাকে। এদিকে শ্রুতির রাতের বেলা তার মায়ের কথা মনে পড়ছিল। তার মা তাকে কিভাবে মাথায় হাত বুলিয়ে দিত, কিভাবে সেবা যত্ন করত, সেগুলোই তার মনে পড়তে থাকে। পরদিন সকালবেলাতে দেখা যায় পার্থা স্নেহাকে কল করে আর বলে, আমি আমার আগের লয়ারটা ছেড়ে দিয়েছি, আপনি যদি আমার কেসটা নিতেন তাহলে ভালো হয়। স্নেহাও এতে রাজি হয়ে যায় আর সন্ধ্যার সময় তাকে দেখা করতে আসতে বলে। এদিকে দেখা যায় সেই বাড়িতে জয়ের সাথে শুধু তার বাবাই ঠিকঠাকভাবে কথা বলছিল আর বাকি সবাই তার থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল। এরপরে জয়া আর মৌ একসাথে বাইরে দেখা করে। জয়া বলে, আমার একটা থাকার ব্যবস্থা করে দিতে পারবে? আমি আর ওই বাড়িতে থাকবো না। মৌ বলে, আমার একটা ফ্ল্যাট বাকি রয়েছে,
পড়ে রয়েছে। আমি ভেবেছিলাম সেটা সেল করে দেব, আপাতত না হয় তুই থাক। জয়াতে রাজি হয়ে যায়। এদিকে জয়ার ছোট বোন টিয়া কল করে পার্থাকে আর বলে, তোমার সাথে একটু দেখা করতে চাই, তোমার দরকার আছে। তখনই পার্থা বলে, ঠিক আছে, আজকে পারবো না, কালকে বাড়িতে এসো। তখনই টিয়া বলে, বাইরে দেখা করি। এতে পার্থাও রাজি হয়ে যায়। এরপরেই জয়া আর মৌ মোহনলালের সাথে দেখা করতে আসে। আর সেখানে মোহনলাল বলে জয়াকে পুরো বিষয়টা খুলে বলার জন্য। জয়া ধীরে ধীরে বলতে চাচ্ছিল, কিন্তু বলতেই পারছিল না। অবশেষে মৌ পুরো বিষয়টা খুলে বলে। আর সব কথা শোনার পরে মোহনলাল রাজি হয়ে যায় এই কেসটা নেয়ার জন্য। এদিকে পার্থা দেখা করে স্নেহার চেম্বারে। স্নেহা বলে, এক্সট্রা ম্যারিটাল যে অ্যাফেয়ারটা রয়েছে, এই পয়েন্টটা আপনার কেসের জন্য অনেক ইম্পর্টেন্ট, কিন্তু বোলপুর ছাড়া অন্য কোনো প্রুফ থাকলে অনেক ভালো হতো। কিন্তু পার্থা বলে, তেমন কোনো প্রুফ নেই। তখনই স্নেহা পার্থাকে আরও বলে যে এই সময়ের মধ্যে, কেস চলাকালীন সময়ে আপনি অপরিচিত কোনো মহিলার সাথে পাবলিক প্লেসে দেখা করবেন না। তখনই পার্থা টিয়ার কথাটা বলে, দেখা করার ব্যাপারটা। স্নেহা বলে, কখনোই না, বেশি প্রয়োজন পড়লে বাড়িতে দেখা করুন। সেখান থেকে বের হয়ে পার্থা টিয়াকে জানিয়ে দেয় বাইরে দেখা করতে পারবে না, তাকে বাড়িতে আসতে হবে। এদিকে জয়া আর মৌ সেই ফ্ল্যাটটাতে চলে আসে। পুরো ফ্ল্যাটটা দেখার পরে জয়ার ভালো লাগে। পরদিন রাতের বেলায় দেখা যায় টিয়া পার্থার বাড়িতে চলে আসে এবং ইনিয়ে বিনিয়ে বিভিন্ন কথা বলে। আর একটা সময় জয়া এবং সূর্যর সেই ছবিটা দেখায়। তখনই পার্থার স্নেহার কথা মনে পড়ে। সে প্রমাণ চাইছিল, আর প্রমাণটা টিয়া এটাকে দেয়, আর এতে পার্থা খুশি হয়। এর পরদিন সকালবেলাতে জয়ের মা তাকে বাড়িতে দেখতে পায় না। সে তার বৌমাকে জিজ্ঞেস করে, কিন্তু কেউ জয়াকে বাড়িতে দেখতে পায় না। তখনই তারা বুঝতে পারে জয়া বাসা থেকে চলে গেছে। কাজের মহিলা তাদের বলে জয়া তার বাবাকে বলেই বাসা থেকে চলে গেছে। এতে জয়ার বড় ভাই এবং ছোট বোন খুশি হলেও এতে খুশি হতে পারে না জয়ার বৌদি এবং তার মা। এদিকে জয়াকে দেখা যায় সুটকেস নিয়ে তার নতুন ফ্ল্যাটে সে শিফট হয়ে যায়। এদিকে কোর্টের দিন চলে আসে। স্নেহা প্রথমেই কাঠগড়ায় একজন সাইকিয়াট্রিস্ট ডক্টরকে ডাকে, যার কাছে জয়া চিকিৎসা নিচ্ছিল, এবং তার কথার মারপ্যাচে তাকে বুঝিয়ে দেয় যে জয়া পাগল। আর এতে ডক্টর বলে যে আমি সেটা বলিনি, আমি শুধু বলেছি জয়া আমার কাছে চিকিৎসা নিতে এসেছিল। স্নেহা বলে, আমিও তো বলিনি জয়া পুরোপুরি পাগল, আমি বলেছি জয়ার মানসিক সমস্যা রয়েছে, নয়তোবা একজন সাইকিয়াট্রিস্টের কাছে তো আর কেউ যেত না, তাই না? এতে সেই ডক্টরও সহমত হয়। স্নেহা তখন বলতে থাকে জয়া পাগল, মানসিকভাবে ভারসাম্যহীন। এই জন্য পার্থা তার মেয়েকে বাঁচানোর জন্য এবং নিজের মেয়েকে একটা ভালো জীবন দেওয়ার জন্য সে জয়ার এগেনস্টে ডিভোর্স ফাইল করে এবং মেয়েকে নিজের কাছে রাখতে চায়। অন্যদিকে জয়া তার মানসিক ভারসাম্যহীনতার কথা ঢাকার জন্যই পার্থার বিরুদ্ধে পাল্টা চার্জ আনে। আর এইসব কথা শুনে কোর্টে বসেই কাঁদছিল জয়া। কিন্তু মোহনলাল তাকে আগেই বলেছিল যে প্রথম দিন বিপক্ষ দলের উকিল জয়াকে অনেক কড়া কড়া কথা শোনাবে, অনেক বাজে মন্তব্য করবে, কিন্তু তাদেরকে এসব কিছু সামলে নিতে হবে, কারণ প্রথম দিনটা বিপক্ষ দলের উকিলের। মোহনলাল বলে, তোমার হারানোর আর কিছুই নেই, সব হারিয়েছ, আর এখন তোমাকে লড়াই করে যেতে হবে, আর এটাই হচ্ছে তোমার জীবনের একমাত্র লক্ষ্য এখন। এদিকে স্নেহা সেই বোলপুর হোটেলের ম্যানেজারকে ডাকে এবং তাকে জিজ্ঞাসাবাদ করে সেদিন কি হয়েছিল। বলে তারা বিকেল দিকে তিনজন সে চেক আউট করে হোটেলে, এবং সন্ধ্যা নাগাদ মৌ ম্যাডাম সেখান থেকে বের হয়ে যায়। এরপরে তারা দুজনেই ছিল। এদিকে রাতের বেলা হঠাৎ করেই 3টার দিকে জয়া ম্যাডাম আমাদের স্টাফ রুমে এসে সাহায্যের জন্য চিৎকার করে। এরপর সে দৌড়ে আবার ছুটে চলে যায়। তখনই আমরা কয়েকজন লোক নিয়ে সেখানে যাই, আর যাওয়ার পরেই দেখতে পাই লোকটার লাশ ম্যাডামের কোলের উপরে বেছানো ছিল, আর তিনি কাঁদছিলেন, আর অন্য একটা রুম আটকানো ছিল। তখনই স্নেহা বলতে থাকে, তার মানে একটা রুম যেহেতু আটকানো ছিল, তারা দুজনেই একই রুমে ছিল, আর এ থেকে বোঝাই যায় জয়ার সাথে সূর্যর একটা অ্যাফেয়ার ছিল। এরপরে স্নেহা বলে তার স্ত্রী পরকীয়ায় আসক্ত, আর এটা জানার পরে তার স্বামী যদি সেই স্ত্রীকে বেশ্যা বলেও থাকে, এটা তো কোনো অপরাধ নয়, আর সেই অপরাধটাই জয়া তুলে ধরেছে কোর্টের সামনে, যেটা একেবারেই ভিত্তিহীন। এরপরে স্নেহাও জয়ার ওপরে তার রাগ ঝাড়তে থাকে, বলে এছাড়া বেশ্যাও তো একটা পেশা, যৌনকর্মী, তাহলে সেটা গালি হতে যাবে কেন? এভাবে জয়ার উদ্দেশ্যে সে বলে দেয়। অন্যদিকে জয়া তার চোখের পানি কোনোভাবেই সে ধরে রাখতে পারছিল না। কোর্টের মধ্যেই সে অঝরে কেঁদে চলছিল। কোর্টের শেষে পার্থা আবারও স্নেহার সাথে দেখা করে এবং খুশি হয় তার পারফরমেন্সে, আর বলে আমরা তো কেসটা প্রায় জিতেই গেছি। স্নেহা বলে তা অবশ্য বলা যায়। এরপরে পার্থা সেই ছবিটা দেখায়, জয়া আর সূর্য একসাথে ছিল। এটা দেখার পরে স্নেহার একটু মন খারাপ হয়, আর বলে ছবিটা আগে দেওয়ার দরকার ছিল। এরপরে জয়ার নতুন ঠিকানা সে জানতে চায় পার্থার কাছে, আর বলে কেসের বিষয় কি আপনার লাগবে? এতে স্নেহা একটু রেগে যায়, আর বলে কেস ছাড়া আর কোন বিষয় আমার লাগতে পারে?
পার্থা বলে, আপনি রেগে যাচ্ছেন কেন? আপনিও জানেন, আমিও জানি এই কেসটা শুধু আমার নয়, আপনারও। তখন স্নেহা আরও বেশি রেগে যায় আর বলে, আপনি আমাকে এভাবে কথা বলতে পারেন না। আমি আপনার বউয়ের মতো হাবাগোবা নই। আমি স্নেহা, একজন লয়ার, তাই আমার সাথে বুঝে শুনে কথা বলবেন। আর আপনি আমার কাছে এসেছেন কেসটা নিয়ে, আমি আপনার কাছে যাইনি। এতে পার্থা রেগে যায় আর সেখান থেকে রেগে বের হয়ে আসে। এদিকে জয় মোহনলালকে বলে, আমি আর পারছি না। মোহনলাল বলে, এটা বললে তো হবে না। কেসটা যখন নিয়ে নেমেছ তখন তো শেষ করতেই হবে। আমার মেয়ে 6 মাস আগে পিকনিকে গেছে। জয় বলে, পিকনিক মানে? মোহনলাল বলে, ক্যান্সার হয়েছিল, ক্যান্সারে মারা গেছে 6 মাস আগে। যখন ওর থেরাপি চলছিল ও একবারও বলে নাই, বাবা আমি আর পারছি না, আমার কষ্ট হচ্ছে। তো তোমাকেও তার মতোই হতে হবে, ধৈর্য ধরতে হবে। এদিকে রাতের বেলা মৌ এবং জয়ার নতুন ফ্ল্যাটে একসাথে বসে চা খায় আর বলে, আজকে সাবধানে থেকো। মৌ সেখান থেকে চলে আসে। জয়া সব দরজা জানলা লাগিয়ে ঘুমিয়ে পড়ার ব্যবস্থা করে। তখনই দেখা যায় তার বাড়ির ঠিক সামনে গলিতে কয়েকজন ছেলে বসে আড্ডা দিচ্ছিল, সিগারেট খাচ্ছিল, গেম খেলছিল আর তারা বিভিন্ন কথা বলছিল জয়ার উদ্দেশ্য করে। জয়া একটা সময় লাইট নিভিয়ে ঘুমিয়ে পড়ে। ঠিক তখনই সে ভয় পেয়ে যায়, কারণ সে ছেলেগুলো অদ্ভুত আওয়াজ করছিল। ফলে জয়া একটা সময় লাইট অন করেই ঘুমায়। কিন্তু তারপরও সেই ছেলেগুলো জয়াকে ডিস্টার্ব করার জন্য তার জানালায় বিভিন্ন ধরনের জিনিস ছুঁড়ে মারে। জয়া ভয় পেয়ে যায়। যখনই সে বারান্দায় যায়, ছেলেগুলো তাকে বাজে কথা বলে। তখনই জয়ের ফ্ল্যাটে কলিং বেল বাজে। ভয়ে ভয়ে সে ডোর হোল দিয়ে দেখতে পায় সামনে কেউ নেই। সাহস করে দরজা খোলে, সেখানেও কেউ ছিল না। এরপরেই ভয়ে সে দরজা লাগিয়ে সেখানেই বসে থাকে, কাঁদতে থাকে। এদিকে রাতের বেলা শ্রুতি পার্থার কাছে আসে আর বলে, আমার স্কুলের প্রজেক্টের জিনিসগুলো এনেছো? পার্থা বলে, না, ভুলে গিয়েছি, কালকে নিয়ে আসবো। পার্থা সেখানে বসে মদ খাচ্ছিল। এরপরে শ্রুতি যখন তার দাদিকে যেয়ে সেটা বলে, তার দাদি সেখানে চলে আসে আর খাবার খেতে থাকে। পার্থা বলে, আমি খাবো না। পার্থার মা বলে, আমি তোমার বাড়িতে আছি, তুমি এখন এইসব মদ কেন খাচ্ছ? পার্থা রেগে যায়, এই ঘরে কেন এসেছো? আমি তার এই ঘরে বসে খাচ্ছি না, এখান থেকে চলে যাও। আর তখনই পার্থা আরও রেগে যায় আর রেগে গিয়ে মায়ের সামনেই বিশ্রী ভাষায় গালাগালি দিতে থাকে। এদিকে পরদিন সকালবেলাতে জয়া যখন তার কাজে বের হচ্ছিল, একজন মহিলা বলে, তুমি কি এই পাড়াতে নতুন এসেছো? জয়া বলে, হ্যাঁ। তখনই বলে, আসলে পাড়া প্রতিবেশীদের খবর রাখতে হয়, না হলে আবার কি এসে পাড়াটাকে নষ্ট করে দিয়ে যায়। তখনই সেই বখাটে ছেলেগুলো সেখানে চলে আসে আর জয়াকে বলে, বৌদি, কোনো সাহায্য লাগলে বলবেন। জয়া বলে, হ্যাঁ, অবশ্যই বলবো। এরপরে জয়া সেই মহিলাকে বলে, এই পাড়াটা এমনিতেই এতটা সেফ না, তাই এটাকে নষ্ট করার কোনো প্রশ্নই ওঠে না। এটা বলে সেখান থেকে চলে আসে সে। এ থেকে বোঝা যাচ্ছিল সহজ সরল জয়া আসলে আঘাত খেতে খেতে অন্যায়ের প্রতিবাদ করতে শিখে গেছে। পরদিন কোর্টে স্নেহা আবারও জয়ার বড় ভাইকে ডাকে আর বলে, যেদিন প্রথমবার জয়াকে সাইকিয়াট্রিস্টের কাছে নিয়ে যাওয়া হয়েছিল সেদিন কি হয়েছিল। জয়ের বড় ভাই বলে, সেদিন হসপিটালে কয়েকজন অসুস্থ মানুষ ছিল যাদের ব্যবহারে জয় প্রচণ্ড ভয় পেয়ে যায়। আর আমরা যখন ডক্টরের টিকিট কাটতে যাই, ঠিক ওই সময়টাতে জয় সেখান থেকে ভয় পেয়ে পালিয়ে আসে আর এরপরে রাস্তায় দৌড়াতে শুরু করে। তখনই স্নেহা বলতে থাকে, কোনো ভদ্রবাড়ির মহিলা নিজের হাজব্যান্ড এবং বড় ভাইকে রাস্তায় এভাবে দৌড় করাতে পারে না। আর এ থেকেই বোঝা যায় যে জয়া মানসিক ভারসাম্যহীন, তার সমস্যা রয়েছে। এরপরে স্নেহা তাকে জিজ্ঞেস করে, জয়া যে সেই দিন বোলপুরে যাবে সেটা কি আপনি জানতেন? সে বলে না। এরপরে চূড়িনীকে জিজ্ঞেস করা হয়, আপনি কি জানতেন? সেও বলে না, আমি শুধু জানতাম জয়া তার কলিগ মোয়ের বাড়িতে গিয়েছে, সেখান থেকে যে তারা বোলপুরে যাবে সেটা আমি জানতাম না। স্নেহা বলে, তার মানে সেই দিন লুকিয়ে জয়া বোলপুরে গিয়েছিল। এরপরে জয়াকে ডাকা হয়। স্নেহা বলে, একটা মানুষ কখন তার পরিবারের কাছ থেকে কিছু লুকায়? যখন সে অপরাধ করছে, অন্যায় করছে। তার মানে বোলপুরে যাওয়ার বিষয়টাও জয়া ইচ্ছে করেই লুকিয়েছে, কারণ সে জানতো সেটা অপরাধ। জয়া বলে, আসলে সেটা প্ল্যান ছিল না, হুট করেই হয়েছে, আর এটা সূর্যই করেছিল। স্নেহা বলে, আপনি সহজ সরল একটা মানুষ, আপনি জীবনে কখনো হুট করে কোনো কিছু করেছেন? আপনি সব কিছু ভেবে চিন্তে করেছেন, আর বোলপুরের বিষয়টা আপনি হুট করেই করলেন, এটাও আমাদের বিশ্বাস করতে হবে। এভাবেই জয়াকে সে চুপ করিয়ে দেয়। এছাড়া স্নেহা বলে, আপনি ইচ্ছে করেই আপনাদের মাঝ থেকে মুখে সরিয়ে দিয়েছেন, তাকে সেখান থেকে অজুহাত দিয়ে সরে পড়তে বলেছিলেন। এছাড়া এটা প্রথম নয়, এর আগেও আপনারা একসাথে সময় কাটিয়েছেন। এরপরে আদালতে স্নেহা সেই ছবিটা দেখায় যেখানে জয়াকে সূর্য বাড়ি নামিয়ে দিচ্ছিল গাড়িতে করে। স্নেহা তখন কোর্টের সামনে বলে, জয়া মানসিক ভারসাম্যহীন কিন্তু চরিত্রহীন মহিলা। এরপরেই মোহনলাল জয়াকে জিজ্ঞেস করে তার বয়স কত। জয়া বলে 38। মোহনলাল বলে, আপনার পড়াশোনার যোগ্যতা কতটুকু? জয়া বলে, ইতিহাসে আমি গ্র্যাজুয়েশন করেছি। মোহনলাল বলে, আপনি কি আপনার অফিসে একাই যান? জয়া বলে, হ্যাঁ।
মোহনলাল জিজ্ঞেস করে, আপনি কি আপনার মেয়েকে স্কুলে দিয়ে আসতেন? জয়া বলে, হ্যাঁ, মাঝে মাঝে। মোহনলাল তখন জজকে বলতে থাকে, আমার ক্লায়েন্ট 38 বছর একজন মহিলা, সে চাকরি করে, তার একটা মেয়েও রয়েছে, আর সে অফিসে একাই যাতায়াত করে। তার মেয়েকেও সে মাঝে মাঝে স্কুলে দিয়ে আসে, আর এই সব কিছু সে একা একাই করে। কিন্তু তারপরও এত কিছু করতে পারা একজন মহিলা যখন হঠাৎ করে একদিন, শুধুমাত্র একদিন তার বন্ধুর বাড়ি থেকে বোলপুরে ঘুরতে যায়, তখন কেন তাকে তার পরিবারের পারমিশন নিতে হবে? কেন তাকে পরিবারের সবাইকে জানিয়ে যেতে হবে? আর যদি সেটা জানানো না হয় তাহলে সেটা লুকোচুরি হবে, পাপ হবে। তখন স্নেহা আর কোনো অবজেকশন দিতে পারে না এই ব্যাপারে। মোহনলাল বলে, আমাদের সমাজে কই একজন ছেলেকে তো এইভাবে বলে যেতে হয় না বাসায় যে আমি এখানে যাচ্ছি, ওইখানে যাচ্ছি, তাহলে শুধুমাত্র মেয়েদের ব্যাপারে কেন এমন করতে হবে? এরপরে মোহনলাল সেই ফটোটার কথা বলে। মোহনলাল বলে, আমার ক্লায়েন্ট জয়া তার আগের লয়ারের সাথে একদিন তাকে নামিয়ে দেওয়ার সময় গেটের সামনে দাঁড়িয়ে কথা বলছিল, তাদের মধ্যে দূরত্বও ছিল। তো এখন কি আমরা এটাও ধরে নেব যে একজন অপরিচিত মহিলা এবং পুরুষ পাশাপাশি দাঁড়িয়ে কথা বললেই তাদের মধ্যে কোনো অ্যাফেয়ার রয়েছে? এছাড়া মোহনলাল আরও বলে, আমি জানি না এই ফটোটা কে তুলেছে, যেই তুলুক না কেন তার মানসিক সমস্যা রয়েছে। তখন টিয়া এই কথাটা শুনে নিজেই লজ্জায় পড়ে যায়, কারণ সে নিজেই এই ফটোটা তুলেছিল। কোর্টের শেষে কোর্টের বাইরে জয়া এবং মোহনলাল দেখা করে। জয়া বলে, শুধু মেয়েটার জন্য আমি চাই আমার মেয়েটা আমার কাছে থাকুক, নয়তোবা এই লড়াইটা আমি কোনোভাবেই আর চালিয়ে যেতে পারছি না। মোহনলাল বলে, এছাড়াও তোমাকে তো অ্যালিমনিটা নিতে হবে। ধরো তোমার মেয়ে তোমার কাছে এসে থাকলো, তখন তার পড়াশোনার খরচ, তাকে বড় করার খরচ, সেখানেও তো একটা খরচের ব্যাপার রয়েছে। তুমি আমার মেয়ের মতো, তাই তোমাকে বলছি নিজেকে শক্ত করো। এরপরেই মোহনলাল সেখান থেকে জয়ের কাছ থেকে তার অফিসের ঠিকানাটা লিখে নেয়। এদিকে জয়ের বাবার শরীরটা খারাপ হয়ে যায়। তখন তার বৌদি চুনি বারবার বলতে থাকে সবাইকে যে জয়াকে খবর দাও, তার বাবার শরীরটা খারাপ। টিয়া এবং তার বড় ভাই বলতে থাকে, জয়া এখানে এসে কি করবে? ও কি ডক্টর নাকি? ও কি বাবাকে ভালো করে দেবে নাকি? আগে বাবাকে হসপিটালে নিতে হবে। তারা জয়াকে খবর না দিয়ে তাকে হসপিটালে নিয়ে যায়। এদিকে শ্রুতির পরীক্ষা ছিল কালকে, এই জন্য শ্রুতির স্কুলের দারোয়ানের সাথে দেখা করে জয়া এবং তাকে একটা গিফট দিতে বলে শ্রুতিকে। এরপরে জয়া সেই ডক্টরের বাড়িতে আসে। আসলে ডক্টর বাড়িতে তাকে ডেকেছিল কারণ চেম্বারে ডাকা হলে জয়াকে আবারও পেশেন্ট বলা হবে। ডক্টর বলে, আসলে আমি সরি, সেদিন কথার মার প্যাচে তোমাকে পাগল বলতে বাধ্য হলাম। জয়া বলে, না না, ঠিক আছে। ডক্টর জয়ার প্রশংসা করতে থাকে, বলে, ধীরে ধীরে তুমি শক্ত হচ্ছ, আমি সব বিষয় শুনেছি। সেই দিন তোমার ফ্ল্যাটের বাইরে রাতের বেলা অতগুলো ছেলের উস্কানিমূলক কথাবার্তা, তোমাকে জ্বালানো, অন্যদিকে পরের দিন মহিলাকে বলা যে পাড়াটা অলরেডি সেফ নয়, এই সব কিছুই তোমার সাহসী হয়ে ওঠার একটা ইঙ্গিত দেয়। জয়া বলতে থাকে, কোর্টে প্রতিদিন এত এত গালি শুনতে হয় যে এগুলোর তেমন কিছু মনেই হয় না। ডক্টর বলে, একদিকে ওরা তোমার ভালোই করছে, যখন এগুলো তোমার গায়ে শুয়ে যাবে সেদিনই তুমি নিজের মতো করে বাঁচতে পারবে। ডক্টর জয়াকে বলে, তুমি গানটা আবার শুরু করো। জয়া বলে, গান আর আসে না, ও যেদিন আমাকে বাইজি বলেছে সেদিন থেকে আমার আর গান আসে না। ডক্টর তাকে বোঝায় আর বলে, তোমাকে আবারও শুরু করতে হবে। বাড়িতে আসার পরে শ্রুতি সেই গিফটের প্যাকেটটা খোলে আর সে দেখতে পায় তার মা তার জন্য প্রজেক্টের কিছু জিনিসপত্র পাঠিয়েছিল, যেগুলো তার এক্সামের জন্য দরকার ছিল। এতে শ্রুতি খুব খুশি হয়, তার মা তার প্রয়োজনের কথাগুলো ভোলেনি। এছাড়া শ্রুতি যেন পরীক্ষা ভালো করে দেয় এই জন্য জয়া তাকে ছোট্ট একটা চিরকুটও লেখে, যেটাতে শ্রুতির অনেক ভালো লাগে। এদিকে পার্থা রাতে মদ খেতে খেতে কল্পনা করতে থাকে তার বাবাও তার মাকে এরকম বাসায় প্রচণ্ড মারধর করত, গালাগালি করত। একদিন পার্থা যখন বাধা দিতে যায়, পার্থার বাবা তাকেও মারধর করেছিল। এদিকে মোহনলালকে দেখা যায় থানায় আসতে, আর সে পুলিশ অফিসারের সাথে তার ভালো সম্পর্ক ছিল, এই জন্য সে একটা ঠিকানা দেয় আর বলে ওই রোডের একটা নির্দিষ্ট তারিখে সকাল 9টার দিকের সিসিটিভি ফুটেজ তার চাই। সে পুলিশ অফিসার বলে, ঠিক আছে, সে পাঠিয়ে দেবে। এদিকে জয়াকে দেখা যায় তার পরদিন এনজিওতে সে তার জবটা করছিল, কাজটা করছিল। ঠিক ওই সময়টাতে তার বৌদি চূর্ণী তাকে কল করে এবং তার বাবার হসপিটালে থাকার কথাটা আর অসুস্থ হওয়ার কথাটা জানায়। জয়া দ্রুত সেখানে চলে আসে, কিন্তু আসার পরে দেখতে পায় তার বাবা ইতোমধ্যে মারা গেছে। জয়া শুধু একটা কথাই বলে, আমাকে একটু আগে রাখতে পারলে না, বাবাকে আমি শেষবারের মতো দেখতাম। জয়ের বড় ভাই বলে, বুঝতে পারিনি, আমি ভেবেছিলাম হসপিটালে নিয়ে এসেছি, সুস্থ হয়ে যাবে। জয়ার তার বাবার কথা মনে পড়তে থাকে, যে তাকে বলেছিল স্বাধীনভাবে বাঁচতে হবে, স্বাধীনভাবে পাখির মতো উড়তে হবে, তাহলেই জীবনে পথ চলা সহজ হবে। জয়ের বাবার সব কাজ শেষ করা হয়, তখনই সেখান থেকে জয়া চলে আসতে যাচ্ছিল। জয়ের বড় ভাই তাকে বলে, আমি তোকে নামিয়ে দেব, একা এই অবস্থায় কি করে যাবে? জয়া বলে, আমি পারবো, আর সেদিন বোলপুরেও তো আমাকে একাই রেখে এসেছিলে,
তখন তো ভাবনি যে আমি একা ওই অবস্থায় কি করে আসব। আমি আজকে আসতে পারবো, বাবার কাজ করব কয়েকদিন পরে, সেদিন না হয় বাড়িতে এসো। জয়া এরপরেই মোহনলালের কাছে আসে আর তাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে আর বলে আমার বাবা আর নেই, মারা গেছে। মোহনলাল তাকে সান্ত্বনা দেয়। দেখা যাচ্ছিল মোহনলালেরও মেয়ে নেই আর জয়ারও বাবা নেই, তাই বাবা আর মেয়ের মতো একটা সম্পর্ক তৈরি হয় দুজনের মধ্যে। জয়া যখন তার ফ্ল্যাটে তার বাবার কাজ করছিল ঠিক ওই সময়টাতে স্নেহা সেখানে চলে আসে আর স্নেহা জয়াকে বলতে থাকে খুব কষ্ট হচ্ছে তাই না, আসলে আপনজন হারিয়ে গেলে কষ্টই হয়। আর শেষ সময় তো আমার হাজবেন্ড তোমার কোলেই মাথা রেখে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে তাই না। তখন একজন মহিলা প্রতিবাদ করে যে মেয়েটার বাবা মারা গেছে আর আপনি সব কি বলছেন। তখনই স্নেহা একে একে সবকিছু পাড়ার মহিলাদের বলতে থাকে যে জয়া একজন ডিভোর্সি, তার মানসিক সমস্যা রয়েছে, তার হাজবেন্ড তাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে, অন্যদিকে তার একটা অ্যাফেয়ারও রয়েছে, বোলপুরে তার সাথে একসাথে থাকতে যেয়ে পুলিশের হাতে হাতে নাতে ধরা পড়েছে। এই সব কিছু শুনে পাড়ার মহিলারা অবাক হয়ে যায়। জয়াও তখন মুখ খোলে আর বলে আপনি আমাকে যা ইচ্ছে বলুন, কোর্টে যা ইচ্ছে বলুন, আমি কিচ্ছু বলবো না, কিন্তু আজকে আমার বাবার একটা বিশেষ দিন, তাই আমি আপনাকে বলবো আপনি এখান থেকে চলে যান। জয়া স্নেহকে সেখানে আরও একটা কথা বলে। সেই দিন যখন সূর্যর হার্ট অ্যাটাক হয় সে বারবার জয়াকে তার গাড়ির চাবিটা দেখিয়ে দিচ্ছিল। সেই দিন যদি জয়া গাড়ি চালাতে পারত তাহলে হয়তোবা সূর্যকে হসপিটালে সে নিয়ে যেতে পারত, তাকে বাঁচাতে পারত। এটা শুনে স্নেহা আরও বেশি অবাক হয়ে যায় যে সূর্য বাঁচতে চেয়েছিল কিন্তু সে বাঁচতে পারেনি। স্নেহা বলে আমি মেলাতে পারছি না, তোমার মতো একটা গাইয়া ভূতের সাথে সূর্যের কিভাবে সম্পর্ক হয়। জয়া বলে ওনার সাথে আমার কোনো সম্পর্ক ছিল না। স্নেহা বিশ্বাস করে না, রাগারাগি করতে থাকে। জয়া অবশেষে স্নেহাকে অপমান করে সেখান থেকে তাড়িয়ে দেয়। স্নেহাও বলে তোমার সাথে কোর্টে দেখা হচ্ছে, আর তাকেও আবার একটা বিশ্রী ভাষায় গালি দিয়ে যায়। পরদিন কোর্টে মোহনলাল জয়ার শ্বশুরবাড়ির কাজের মহিলাকে কাঠগড়ায় দাঁড় করায় আর বলে এর আগেরবার আপনি বলেছিলেন জয়া অনেক কিছু ভুলে যায়, চুলায় কিছু বসিয়ে দিয়ে ভুলে যায়, অন্যদিকে মেয়েকে স্কুল আনতে যেও ভুলে যায়, এরকম আরও অনেক কিছু। সেই কাজের মহিলা বলে হ্যাঁ। মোহনলাল সেই মহিলাকে জিজ্ঞেস করে আপনি কতগুলো বাড়িতে কাজ করেন। সেটা জানার পরে মোহনলাল বলে এতগুলো বাড়িতে কাজ করার পরে নিজের বাড়ির কাজ, অনেক প্রেশার থাকে আপনার, আপনি কখনো চুলায় কোনো কিছু দিয়ে ভুলে যান না। সেই মহিলা বলে কত ভুলে যাই, অনেকবার তো অনেক কিছু পুড়িয়েও গেছে। এছাড়া আপনি যেসব বাড়িগুলোতে কাজ করেন সেই বাড়িগুলোর মহিলারাও তো কখনো কিছু ভুলে যায়নি তাই না। সেই মহিলাটি বলে হ্যাঁ, তারাও তো অনেক সময় অনেক কিছুই ভুলে যায়। মোহনলাল তখন কোর্টে বলে মহিলারা বাড়িতে কাজ করতে গেলে টুকটাক অনেক জিনিস অনেক সময় ভুলে যায়, তার মানে এটা নয় সে পাগল, তার মানসিক সমস্যা রয়েছে। এরপরেই জয়ের শাশুড়িকে কাঠগড়ায় দাঁড় করানো হয়। মোহনলাল জয়ের শাশুড়িকে জিজ্ঞেস করে আপনি তো গ্রামে থাকতেন, গৃহপ্রবেশের জন্য ছেলের বাড়িতে এসেছিলেন, তো যেদিন এসেছিলেন সেদিন সব কাজ কে করেছে। তার শাশুড়ি বলে জয়া। এভাবে মোহনলাল জিজ্ঞেস করে 5 দিন আগ পর্যন্ত সেই সব কাজ কে করেছে। জয়ের শাশুড়ি বলে জয়াই করেছে। মোহনলাল জজকে বলে শুধুমাত্র 5ম দিনের কাজগুলো জয়া করেনি, কারণ সেদিন তার একটু কাজ ছিল। মোহনলাল তখন জজকে বলে মেয়েটা 5 দিন একটানা কাজ করেছে, হয়তোবা একদিন একটু কাজ করেনি, শরীর খারাপ ছিল অথবা অফিসে কাজের প্রেশার ছিল, আর এই জন্যই তাকে বলা হয়েছে সে সংসারের কাজ করে না, সারাদিন মুখ ভার করে শুয়ে থাকে। অন্যদিকে আমাদের সমাজের ছেলেদের দেখবেন বাড়িতে ফিরে তারা মোবাইল টিপে, টিভি দেখে, শুয়ে থাকে, বই পড়ে, বিভিন্ন কাজ করে, কিন্তু কেউ তাদের কখনো বলে না যে তারা সংসারে মুখ ভার করে শুয়ে থাকে। মোহনলাল তখন বলে যেদিন পার্থার বাড়িতে নতুন গৃহপ্রবেশের অনুষ্ঠান ছিল তখন সেই অনুষ্ঠানে পার্থার সব লোকের সামনে তার স্ত্রী জয়াকে বিশ্রী ভাষায় গালি দেয়। এটা কি করে সম্ভব, একজন ভদ্র মানুষ কি বাইরের মানুষের সামনে তার স্ত্রীকে এভাবে গালি দিতে পারে। মোহনলাল সেই কথাটার পরিপ্রেক্ষিতে 3 জন সাক্ষী সেখানে উপস্থিত হয়। সেই অনুষ্ঠানে যারা উপস্থিত ছিল তারা ছিল পার্থার বন্ধু, তার স্ত্রী এবং তার আরও একজন কলিগ। তারা সবাই বলে পার্থা একটু রকচটা স্বভাবের আর তার মুখের ভাষাও খারাপ, যে কোনো সময় যে কাউকে সে বিশ্রী ভাষায় গালি দিয়ে বসে। আর সেই দিন অনুষ্ঠানে সবার সামনে সে জয়াকে গালি দিয়ে বসেছিল। এরপরে সেই দিনের ঘটনা দেখানো হয়। অনুষ্ঠানে সবাই যখন সেই নতুন বাড়ির বিভিন্ন জিনিস নিয়ে কথা বলছিল, একজন জানতে চায় সেই বাড়িটা আসলে কত স্কোয়ার ফুটের। সেটা বলতে পারে না ঠিকঠাকভাবে পার্থা। তখনই জয়া পাশ থেকে বলে 2200, যেটা একটু কম ছিল সেটার। আর তখনই পার্থা তাকে গান্ডু বলে গালি দেয় সবার সামনে। এতে হতবাক হয়ে যায় জয়া।
এছাড়া মোহনলাল সেই পুলিশ অফিসারের সাথে একটা কথা বলেছিল, সেটারও একটা ফ্ল্যাশব্যাক দেখানো হয়, যেখানে সেই সিসিটিভি ফুটেজটা পাওয়া যায়, যেখানে পার্থা জয়াকে অফিসে ছেড়ে দিয়ে আসতে গিয়েছিল। আর তখনই একটা দুর্ঘটনার ফলে রাস্তায় জ্যাম বেঁধে যায়। জয়া তাকে শান্ত করতে গেলে পার্থা সবার সামনে জয়াকে সেখানে বকা দিয়ে বসে, যদিও সেটার সাউন্ড ছিল না, কারণ সিসিটিভি ফুটেজে তো আর সাউন্ড থাকে না। তাই সেই পুলিশ অফিসার বলে সেখানে অনেক লোক মোবাইল দিয়ে এই ঘটনাটা ভিডিও করেছিল, যার মধ্যে একজন সেখানকার একজন দোকানদারের হেল্পারও রয়েছে, আপনি চাইলে তার সাথে দেখা করতে পারেন। এদিকে মোহনলাল আবারও জয়ের বড় ভাইকে কাঠগড়ায় ডাকায় এবং ডক্টর দেখানোর বিষয়টা বলে। সেখানে জয়ের বড় ভাই পুরো বিষয়টা খুলে বলে। সেদিন পার্থ যখন তাকে ডেকেছিল তখন সে বলেছিল জয়া অদ্ভুত ব্যবহার করছে। জয়ের বড় ভাই একবারও জয়াকে জিজ্ঞেস করেনি তার কি হয়েছে, বরং সে পার্থার কথাটাই সায় দিয়েছে। জয়া তার বড় ভাইকে নিজের বাড়িতে থাকতে চেয়েছিল, কিন্তু জয়ের বড় ভাই সেটা তাকে দেয়নি, বলেছে এখন তোমার শ্বশুরবাড়িতেই তোমাকে থাকতে হবে। এরপরে পার্থা এবং জয়ের বড় ভাই তাকে নিয়ে গিয়েছিল একটা সরকারি মানসিক হাসপাতালে, যদিও জয়ের বড় ভাই পার্থাকে বলেছিল যে তাকে একটা প্রাইভেট সাইকিয়াট্রিস্টের কাছে নিয়ে যেতে, কিন্তু সেটা পার্থা শোনেনি। পার্থা আসলে চেয়েছিল সরকারি মানসিক হাসপাতালে নিয়ে যেয়ে জয়াকে ভয় দেখানোর জন্য, যাতে এইসব কিছু শেয়ার না করে। মোহনলাল তখন পার্থা এবং জয়ের বড় ভাইয়ের এসব কর্মকাণ্ডে আঙুল তুলে প্রশ্ন তুলে, যেগুলোর কোনো উত্তরই তারা দিতে পারে না। এরপরেই চূর্ণীকে কাঠগড়ায় ডাকা হয় আর বলা হয় সেই দিন কী হয়েছিল, হসপিটাল থেকে আসা পরে জয়ের সাথে কি কি হয়েছিল খুলে বলুন। চূর্ণী বলতে থাকে সেই দিন হসপিটাল থেকে আসার পরে জয়া অনেক স্ট্রেস ছিল, তার প্যানিক অ্যাটাক হয়েছিল, বুঝে যাচ্ছিল। ঠিক তখনই পার্থা সেখানে এসে রাগারাগি করে। এছাড়া কি কি ভাষায় গালি দেয় সেটাও চূর্ণী সেখানে বলে। জয়ার ওই সময়ে শ্বাসকষ্ট হচ্ছিল, সে উত্তেজিত হয়ে পড়ে। আর ওই সময়টাতে শ্রুতি সেই ঘরে চলে আসে। এদিকে জয়া উত্তেজিত হয়ে তার হাতের কাছে থাকা ল্যাম্পটা ছুঁড়ে মারে, আর যেটা লাগে শ্রুতির কপালে, যেটা আমিও খেয়াল করিনি। মোহনলাল বলে আসলে সেখানে থাকা কেউ খেয়াল করেনি যে শ্রুতি সেখানে হুট করে চলে এসেছে। জয়া সেটা নেহাতি রাগের মাথায় মেরেছিল, কিন্তু সেটা সে শ্রুতিকে মারেনি। কিন্তু এটাকেই উল্টোভাবে দেখানো হয়েছে যে জয়া তার মেয়েকে টর্চার করে। সেখানে শ্রুতিও বুঝতে পারে তার মাকে এতদিন সে ভুল বুঝেছিল। মোহনলাল বলে এরপরে নিশ্চয়ই আপনারা শ্রুতিকে নিয়ে হসপিটালে গিয়েছিলেন, জয়াও কি গিয়েছিল? চুনি বলে না, আসলে পার্থা রেগে গিয়ে জয়াকে হাত বেঁধে সেখানে একটা রুমে আটকে রেখে গিয়েছিল, আর আমাদের সবাইকে বলেছিল দরজাটা যেন না খোলা হয়। এর পরদিন সকালবেলাতে আমি দরজা খুলেছিলাম, আর সেখানে আমি জয়াকে বসে কাঁদতে দেখেছিলাম। মোহনলাল এইভাবেই পার্থা যে জয়াকে ডোমেস্টিক ভায়োলেন্স, তার বিরুদ্ধে বিভিন্ন বাজে ব্যবহার এবং তার মানসিক ভারসাম্যহীন হওয়ার দায়টাও যে পার্থারই, সে সব কিছু প্রমাণ করে দেয়। সেদিন কোর্ট শেষে শ্রুতি তার মাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে আর বলে আমি তোমার কাছে থাকতে চাই। জয়াও এতে খুশি হয় আর বলে হ্যাঁ, আমি অবশ্যই তোমাকে আমার কাছে নিয়ে আসব। এই ফাঁকে মোহনলালের কাছে সে ভিডিওটা চলে আসে, যেটা সে কোর্টে পেশ করে, যেখানে একদিন জয়ার অফিসে লেট হয়ে যায়। তাই জয়া তাকে রিকোয়েস্ট করে অফিসে ছেড়ে দিয়ে আসার জন্য। পার্থা তাকে কথা শোনায়, অবশেষে তাকে ছেড়ে দিয়ে আসার জন্য যায়। কিন্তু তখনই রাস্তার মাঝে পার্থার গাড়ির সাথে অন্য একটা বাইকের কিছুটা ঘষা লাগে, এতে তার গাড়িতে একটি স্ক্র্যাচ পড়ে, আর এতেই পার্থা সেখানে সিন ক্রিয়েট শুরু করে। ঠিক তখনই সেখানে চলে আসে জয়া এবং তাকে শান্ত করার চেষ্টা করে। ঠিক তখনই পার্থা রেগে গিয়ে সব মানুষের সামনে তার স্ত্রী জয়াকে বাজেভাবে গালাগালি করতে থাকে। মোহনলাল তখন জজকে বলে আমার তো মনে হয় পার্থা নিজেই মানসিকভাবে ভারসাম্যহীন, তাই আমি দাবি করছি ওর জন্য প্রপার কাউন্সিল করা হয়। এছাড়া জয়া যেন ঠিকঠাক অ্যালিমনি পায় এবং তার মেয়ের দায়িত্বটা পায়, সেই বিষয়েও সে আর্জি জানায়। পার্থাকে জিজ্ঞেস করা হয় সে কিছু বলতে চায় কিনা। অবশেষে পার্থা নিজের ভুল বুঝতে পারে আর বলে তার কিছু বলার নেই। অন্যদিকে জয়া বলে তার কিছু বলার আছে। জয়া বলতে থাকে এর আগে আমি সব সত্যিটা কখনোই বলতে পারিনি। আমার বিরুদ্ধে যেসব শব্দ উচ্চারণ করা হয়েছে, হাত বেঁধে রাখা, ঘরে আটকে রাখা, এই সব কিছুতেই আমার মনে হয়েছিল ভুলটা আসলে আমারই হয়তোবা, কিন্তু এখন আমি বুঝতে পারছি ভুলটা আমার ছিল না। অন্যদিকে স্নেহা আমাকে বারবার জিজ্ঞেস করেছিল যে আমার সাথে সূর্যের কি সম্পর্ক ছিল। আমি বলেছি কোনো সম্পর্ক ছিল না, কিন্তু এখন বলছি সম্পর্ক ছিল। সে আমাকে নতুনভাবে বাঁচতে শিখিয়েছে, পথ চলতে শিখিয়েছে, জীবনে কি করে লড়াই করতে হয় সেটা শিখিয়েছে। একটা মানুষ যখন আমার জন্য এত কিছু করেছে, তখন নিশ্চয়ই আমাদের মধ্যে কোনো সম্পর্ক ছিল, নয়তোবা কেউ তো এত কিছু করে না। কিন্তু আমরা সম্পর্ক মানে প্রেম ভালোবাসার সম্পর্ককে বুঝি, কিন্তু অনেকেই জানি না এই প্রেম ভালোবাসা ছাড়াও অনেক সম্পর্ক হয় যেগুলোর কোনো নাম থাকে না। সূর্য আর আমার মধ্যে তেমনই একটা সম্পর্ক ছিল। উনি আমার সবসময় ভালো চেয়েছেন আর ভালো করেছেনও, আমিও তার ভালো চেয়েছি কিন্তু করতে পারিনি। সেই দিন রাতে যদি আমি ড্রাইভিং জানতাম
তাহলে হয়তোবা সূর্যকে বাঁচানোর একটা চেষ্টা করা যেত, কিন্তু সেটা আমি পারিনি, কারণ আমি ড্রাইভিং জানতাম না। এটা আমার লজ্জা। এরপরে জয়া গালি নিয়ে কথা বলতে থাকে, বলে পার্থা যখন আমাকে এইসব বিশ্রী ভাষায় গালি দিত তখন আমি ভাবতাম হয়তোবা ছেলেরা মেয়েদের সাথে এমনই কথা বলে। এরপরে বুঝলাম যে মেয়েরাও মেয়েদের এরকম ভাষায় কথা বলতে পারে। কিন্তু আমার একটা কথা হচ্ছে, এইসব গালিগুলো সবসময় কেন মেয়েদের উল্লেখ করেই দেওয়া হয়? ছেলেরাও যখন একজন ছেলে অন্যজন ছেলেকে গালি দেয় তখন তার মা বোন তাদেরকে টেনে গালি দেয়, কিন্তু কেন? আসলে এই মানসিক নির্যাতনটা কেউ কখনো বুঝতে পারে না, দেখতে পারে না। শারীরিকভাবে টর্চার করা হলে সেই আঘাতগুলো শরীরে ভেসে ওঠে, কিন্তু মানসিকভাবে যে টর্চারটা করা হয় সেটা কখনো ভেসে ওঠে না, কেউ দেখতে পায় না। আর আমার ক্ষেত্রেও সেটাই হয়েছে। জয়াকে যারা এতদিন ভুল বুঝেছিল সবাই বুঝতে পারে জয়া আসলে ভুল ছিল না, ভুল ছিল পার্থা। এরপরে জয়া বলতে থাকে, আমার অ্যালিমনি লাগবে না, আমি শুধু আমার মেয়েকে চাই। আর পার্থা যদি তার মেয়েকে ভালোবেসে কিছু দিতে চায় তাহলে সে দিতে পারে, আমি নিষেধ করব না। আমার শুধু একটা জিনিস সে চাই, ওই বাড়িতে আমার কিছু ভালোবাসার গাছ আছে, সেগুলো আমি চাই। কথাগুলো শুনে পার্থাসহ সবাই অবাক হয়। এদিকে জজ রায় দেয়, বলে জয়াকে তার মেয়ের পূর্ণ কাস্টডি দেওয়া হলো। অন্যদিকে পার্থাকে জরিমানা করা হয় 1,30,000 টাকা। অন্যদিকে তার 3 মাসের কাউন্সিলেরও নির্দেশ দেওয়া হয়। এছাড়া বলা হয়, মেয়েরা যে শুধুমাত্র শারীরিকভাবে নির্যাতিত হয় সেটা নয়, মানসিকভাবেও নির্যাতিত হয়, আর সেটা দমন করতে হবে। অবশেষে পরদিন জয়া তার মেয়েকে স্কুল থেকে নিতে আসে, আর সেখানে মা মেয়ে দুজনেই খুব খুশি ছিল। আর এভাবেই একজন সহজ সরল মেয়ের জীবনযুদ্ধে জিতে যাওয়ার একটা ঘটনা শেষ হয়। তো এই ওয়েব সিরিজটা আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাতে পারেন। আর মুভিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকতে পারেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে নতুন কোনো মুভি বা ওয়েব সিরিজ নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো আর সুস্থ থাকবেন সবাই। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।